এই পডকাস্টটি শুধু পড়ালেখার জন্য। কোনো ভুল পেলে ঠান্ডা মাথায় কমেন্ট করবেন। কৌতুক থাকতে পারে, কিন্তু বিষয়টা সিরিয়াস। আচ্ছা রিয়া, মনে করো তুমি একজন গোয়েন্দা। একটা খুন হয়েছে, তুমি ঘটনাস্থলে গেলে, সব কিছু দেখলে, আর তারপর যা বুঝলে তা একটা কাগজপত্রে লিখে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেবে। এই যে তোমার তদন্তের সারমর্ম, এটার আইনি নাম কি বলো তো? স্যার, এটা কি চার্জশিট? একদম ঠিক। ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারা আর পিআরবি ২৭২ বিধি অনুযায়ী একজন তদন্তকারী অফিসার যখন নিশ্চিত হন যে অপরাধটি ঘটেছে, তখন তিনি অভিযুক্তদের বিচারের জন্য বা যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাদের অব্যাহতির জন্য যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন, সেটাই হলো চার্জশিট। সহজ ভাষায় এটা হলো অভিযোগের তালিকা। আর মজার ব্যাপার হলো, শিশু অপরাধীর ক্ষেত্রে কিন্তু এটাকে চার্জশিট না বলে দোষীপত্র বলা হয়। এটা মনে দেখো, ভবিষ্যতে কাজে দেবে। স্যার, তাহলে এই চার্জশিট আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? দুটোই তো রিপোর্ট। দারুণ প্রশ্ন। এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা প্রাথমিক তথ্য বিবরণী। এটা হলো যে কোনো অপরাধ ঘটার পর পুলিশকে জানানো প্রথম তথ্য, যার ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর চার্জশিট হলো সেই তদন্তের চূড়ান্ত ফল। তার মানে এফআইআর দিয়ে শুরু আর চার্জশিট দিয়ে তদন্ত শেষ। মনে রাখার একটা সহজ উপায় হলো, চার্জশিট মানে তদন্ত শেষ, এবার অভিযোগের বিচার শুরু। স্যার, বুঝলাম। চার্জশিট মানে হলো তদন্তের ফাইনাল রিপোর্ট। একদম। পরের প্রশ্নে যাওয়ার আগে রিয়া বলো তো, চার্জশিট জমা দেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা এবং পিআরবির কোন বিধি অনুসরণ করা হয়? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারা আর পিআরবি ২৭২ বিধি। সাব্বাস, তোমার মেধা তো গোয়েন্দাদের মতো ধারালো হয়ে যাচ্ছে। এখন তাহলে আমরা পরের প্রশ্নে যাই। মনে করো তুমি একটা অচেনা গলিতে হাঁটছ। হঠাৎ দেখতে পেলে একটি লাশ পড়ে আছে, কিন্তু তার পরিচয় জানা যাচ্ছে না। কেউ তাকে চিনতেও আসছে না। এই ধরনের লাশের আইনি নাম কি হতে পারে? স্যার, এটা তো সহজ। এটা হলো বেওয়ারিশ লাশ। হ্যাঁ, ঠিক বলেছ। যদিও ফৌজদারি কার্যবিধি বা পিআরবিতে এর সরাসরি কোনো সংজ্ঞা নেই, কিন্তু আমরা বুঝি যে লাশের কোনো পরিচয়, আত্মীয় স্বজন বা দাবিদার পাওয়া যায় না, তাকেই বেওয়ারিশ লাশ বলা হয়। যখন এমন কোনো লাশ পাওয়া যায়, তখন পুলিশকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হয়। যেমন পিআরবি বিধি ৩১৩, ৩১৪, ৬৩৫, ৬৩৮ ইত্যাদি। তাদের কাজ হল লাশের পরিচয় খুঁজে বের করা, আর না পারলে সরকারি ব্যবস্থাপনায় তাকে দাফন বা সৎকার করা। স্যার, তাহলে কোনো লাশের যদি পরিচয় পাওয়া যায়, কিন্তু কেউ তার দায়িত্ব নিতে না চায়, তখন কি হবে? সেটাও কি বেওয়ারিশ লাশ হিসেবে গণ্য হবে? খুব ভালো প্রশ্ন করেছ। আইনিভাবে পরিচয় জানা গেলেও যদি কোনো নিকটাত্মীয় না থাকে বা তারা দায়িত্ব নিতে অস্বীকার করে, তখন লাশটিকে অদাবিদার হিসাবে গণ্য করা হতে পারে। তবে বেওয়ারিশ শব্দটা সাধারণত সম্পূর্ণ পরিচয়হীন লাশের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। মনে রাখার জন্য, বেওয়ারিশ মানে যার কোনো ওয়ারিশ নেই। এবার একদম পরিষ্কার। তাহলে রিয়া বলতা, বেওয়ারিশ লাশের ক্ষেত্রে পুলিশকে কি বিধি অনুসরণ করতে হয়? শুধু কয়েকটা বললেই হবে। স্যার, পিআরবি বিধি ৩১৩, ৩১৪, ৬৩৫, ৬৩৮, ৩০৪, ৩০৫, ৩১০, ২৯৫, ৩৪১, ৩৪২, ৩৪৫। অসাধারণ। দেখছি তোমার স্মৃতিশক্তি একদম কম্পিউটারের মতো। রিয়া, ধরো একজন ব্যক্তি তার প্রতিবেশীকে মারল। এখন আদালত দেখবে সে কি রাগের মাথায় মেরেছে নাকি আগে থেকেই পরিকল্পনা করে মেরেছে। এই যে অপরাধ করার পেছনের ইচ্ছা বা মানসিক প্রস্তুতি, এটাকে আইনি ভাষায় কি বলে? স্যার, এটা কি মেন্স রিয়া? একদম ঠিক। বাংলাদেশ পেনাল কোড ৪০ ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৪-এর ধারা অনুযায়ী মেন্সরিয়া মানে হল অপরাধ করার মানসিক অভিপ্রায় বা ইচ্ছা। এটা ছাড়া কোনো অপরাধ সম্পূর্ণ হয় না। যেমন, তুমি যদি ভুল করে কারো গায়ে পানি ফেলে দাও, সেটা অপরাধ নয়। কিন্তু তুমি যদি তাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য পানি ফেলো, তখন সেটা অপরাধ হবে। তাহলে স্যার, সব অপরাধের ক্ষেত্রে কি মেন্স রিয়া জরুরি? প্রায় সব অপরাধের ক্ষেত্রেই।
তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন কঠোর দায়বদ্ধতার অপরাধে স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্সেস মেনস্ট্রিয়া প্রমাণের প্রয়োজন হয় না। যেমন ভেজাল খাবার বিক্রি করা। বিক্রেতা যদি নাও জানে যে খাবার ভেজাল, তবুও সে দায়ী থাকবে। তবে সাধারণ অপরাধের ক্ষেত্রে মেনস্ট্রিয়া হল অপরাধের প্রাণ। মনে রাখার জন্য মেনস্ট্রিয়া মানে অপরাধের মন। স্যার, বুঝলাম। তাহলে রিয়া, বলতো মেনস্ট্রিয়া সম্পর্কে ফৌজদারি কার্যবিধি এবং পেনাল কোডের কোন ধারাগুলো উল্লেখ করা হয়েছে? স্যার, বাংলাদেশ পেনাল কোড 40 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের 4 ত ধারা। অসাধারণ! তোমার মেধা তো গোয়েন্দাদের মতো তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। রিয়া, কল্পনা করো কোনো সরকারি প্রতিষ্ঠান তোমার সাথে অন্যায় করেছে বা তোমার অধিকার কেড়ে নিয়েছে। এখন তুমি ন্যায় বিচারের জন্য সরাসরি হাইকোর্টে যেতে চাও। এই যে তুমি হাইকোর্টের কাছে বিশেষ প্রতিকার চাইছ, এটাকে আইনি ভাষায় কি বলা হয়? স্যার, এটা কি রিট? একদম ঠিক। বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধি আইনের 491 ধারা অনুযায়ী যখন কোনো ব্যক্তি মনে করে যে কোনো সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার প্রতি অন্যায় করেছে এবং সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তখন সে হাইকোর্টে যে আবেদন করে তাকেই রিট বলা হয়। এটি হল ব্যক্তিগত স্বাধীনতা ও ন্যায় বিচারের এক শক্তিশালী রক্ষাকবচ। স্যার, রিট কত প্রকার? খুব ভালো প্রশ্ন। রিট মূলত 5 প্রকার। হেবিয়াস কর্পাস, আটক ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য। ম্যান্ডামাস, সরকারি প্রতিষ্ঠানকে তাদের কাজ করার নির্দেশ। প্রহিবিশন, নিম্ন আদালতকে ভুল কাজ থেকে বিরত রাখা। সার্টিওরারি, মামলা উচ্চ আদালতে স্থানান্তর। এবং কুয়া ওয়ারেন্টো, কোনো সরকারি পদাধিকারীর ক্ষমতা যাচাই। মনে রাখার জন্য রিট হল দ্রুত ন্যায় বিচারের জন্য হাইকোর্টের কাছে আবেদন। স্যার, এবার বুঝেছি। তাহলে রিয়া, বলতো রিট সম্পর্কে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির কোন ধারা উল্লেখ আছে? স্যার, বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধি আইনের 491 ধারা। দারুণ! তুমি তো আইনের জটগুলো খুব সহজেই খুলে ফেলছ। রিয়া, ধরো তুমি একজন পুলিশ অফিসার। প্রতি রবিবার সকালে তোমার কাজ হলো জেলখানায় গিয়ে নতুন আর পুরনো বন্দীদের ভালোভাবে চিনে নেওয়া, যাতে কেউ জেল থেকে পালিয়ে গেলেও তুমি তাদের চেহারা মনে রাখতে পারো। এই বিশেষ প্যারেডটার নাম কি? স্যার, এটা কি জেল প্যারেড? হ্যাঁ, ঠিক বলেছ। পিআরবি 515 বিধি অনুযায়ী প্রতি রবিবার সকালে জেলখানায় প্রায় 20 জন ইউনিফর্মধারী পুলিশ অফিসার উপস্থিত থেকে বন্দীদের চেহারা দেখে পরিচিত হন, যাদের আগামী সপ্তাহে মুক্তি পাওয়ার কথা। এই প্যারেডটি অপরাধ দমনে এবং অপরাধীদের চিহ্নিত করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি অত্যন্ত কৌশলগত কাজ। স্যার, 20 জনের বেশি পুলিশ অফিসার গেলে কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী 20 জনের বেশি অফিসার উপস্থিত থাকা যাবে না, কারণ বেশি পুলিশ অফিসার হলে বন্দীরা ভয় পেতে পারে, আর এটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়। মনে রাখার জন্য জেল প্যারেড মানে অপরাধীদের চেহারা চেনার প্যারেড। এবার ক্লিয়ার স্যার। তাহলে বলতা, জেল প্যারেডের জন্য পিআরবির কোন বিধি অনুসরণ করা হয়? স্যার, পিআরবি 515 বিধি। চমৎকার! তুমি তো দেখছি গোয়েন্দা বিভাগের প্রধান হওয়ার জন্য সবথেকে যোগ্য প্রার্থী। রিয়া, তুমি একজন সাক্ষী হিসেবে আদালতে এসেছ। এখন যে পক্ষ তোমাকে ডেকেছে সেই পক্ষ তোমাকে কিছু প্রশ্ন করছে। এই যে সাক্ষীর নিজের পক্ষে দেওয়া প্রশ্নের উত্তর, এটাকে কি বলে? স্যার, এটা কি জবানবন্দি? একেবারে ঠিক। সাক্ষ্য আইনের 137 ধারা অনুযায়ী যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করে সেই পক্ষ যখন তাকে প্রশ্ন করে তখন তাকে জবানবন্দি বলা হয়। জবানবন্দি নেওয়ার সময় সাক্ষীকে কোনো ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায় না। অর্থাৎ, তুমি কি তাকে চুরি করতে দেখেছ? এমন প্রশ্ন করা যাবে না, বরং প্রশ্ন হবে, তুমি কি দেখেছিলে? স্যার, তাহলে যদি আমার বন্ধু আমাকে আদালতে ডাকে, তখন সে আমার জবানবন্দি নেবে? হ্যাঁ, তোমার বন্ধু যদি মামলার কোনো পক্ষ হয় এবং তোমাকে সাক্ষী হিসেবে ডাকে, তাহলে সে তোমার জবানবন্দি নেবে। মনে রাখার জন্য জবানবন্দি মানে নিজের পক্ষের সাক্ষীর কথা। স্বস্তির নিঃশ্বাস। স্যার, বুঝলাম। তাহলে রিয়া, বলতো জবানবন্দি সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? দ্রুত। স্যার, সাক্ষ্য আইনের 137 ধারা। বাহ! তোমার এই ধারাবাহিক প্রস্তুতি দেখে আমি সত্যিই মুগ্ধ। রিয়া, মনে করো তুমি বিচারক।
তোমার সামনে একটি মামলা এসেছে। মামলার বাদী বলছে ক ঘটেছে আর বিবাদী বলছে ক ঘটেনি। এই যে ক ঘটেছে নাকি ঘটেনি, এইটা যাচাই করাই তোমার প্রধান কাজ। এই প্রধান যাচাইযোগ্য বিষয়টা কি বলে? স্যার, এটা কি বিচার্য বিষয়? হ্যাঁ, ঠিক ধরেছ। সাক্ষ্য আইনের ৩ ধারা অনুযায়ী বিচার্য বিষয় হল সেই ঘটনা বা বিষয় যা মামলার মূল অধিকার, দায় বা অক্ষমতা নির্ধারণে সরাসরি জড়িত। সহজ কথায়, একটি মামলার মূল কেন্দ্রবিন্দু বা মূল তর্ক এটাই। যেমন, যদি একটি চুরির মামলা হয়, তাহলে বিচার্য বিষয় হবে আসামি চুরি করেছে কি না। আদালত এই বিষয়ের ওপর ভিত্তি করেই মামলার রায় দেয়। স্যার, তাহলে এটা কি মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? অবশ্যই, এটি হল মামলার হৃৎপিণ্ড। এর ওপর ভিত্তি করেই সমস্ত বিচার প্রক্রিয়া চলে। মনে রাখার জন্য বিচার্য বিষয় মানে মামলার মূল প্রশ্ন। স্যার, বুঝে গেছি। তাহলে রিয়া, বলো তো, বিচার্য বিষয় সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? স্যার, সাক্ষ্য আইনের ৩ ধারা। চমৎকার! তোমার এই নিখুঁত প্রস্তুতি দেখে আমি নিশ্চিত তুমি পরীক্ষায় ভালো করবে। রিহা, আগের প্রশ্নটার সাথে এটা সম্পর্কিত। মনে করো, ওই চুরির মামলার আসামি চুরি করার পর একটি দোকানে গিয়ে একটি ব্যাগ কিনেছিল। এই ব্যাগ কেনাটা সরাসরি চুরির সাথে জড়িত নয়, কিন্তু এটা প্রমাণ করতে সাহায্য করে যে আসামি ওই এলাকায় ছিল। এই ধরনের অপ্রধান কিন্তু সহায়ক বিষয়কে কি বলে? স্যার, এটা তাহলে প্রাসঙ্গিক বিষয়? একদম ঠিক। সাক্ষ্য আইনের ৩ ধারা অনুযায়ী প্রাসঙ্গিক বিষয় হল সেই সব ঘটনা যা সরাসরি বিচার্য নয়, কিন্তু বিচার্য বিষয় প্রমাণ করতে বা বুঝতে সাহায্য করে। এটা অনেকটা গল্পের পার্শ্ব চরিত্রের মতো, যারা মূল নায়ককে বুঝতে সাহায্য করে। যেমন, একটি খুনের মামলায় আসামি খুনের আগে একটি ছুরি কিনেছিল। এটি প্রাসঙ্গিক বিষয়। এটি প্রমাণ করে যে তার কাছে খুনের অস্ত্র ছিল। স্যার, তাহলে বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পার্থক্য কি? বিচার্য বিষয় হল কি ঘটেছে, আর প্রাসঙ্গিক বিষয় হল কিভাবে বা কেন ঘটেছে। বিচার্য বিষয় হল মূল লক্ষ্য, আর প্রাসঙ্গিক বিষয় হল সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা। মনে রাখার জন্য প্রাসঙ্গিক বিষয় মানে বিচার্য বিষয়ের সহায়ক ঘটনা। স্যার, এবার এই দুটো বিষয় আমার কাছে একদম পরিষ্কার। তাহলে রিয়া, বলো তো, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? স্যার, সাক্ষ্য আইনের ৩ ধারা। দারুণ! দেখছি তুমি সব আইন খুব সহজে বুঝে ফেলছ। রিয়া, আবার তুমি একজন সাক্ষী, কিন্তু এবার যে পক্ষ তোমাকে ডেকেছে তারা নয়, বরং তাদের বিপক্ষ দলের উকিল তোমাকে প্রশ্ন করছেন। এই প্রশ্ন করার প্রক্রিয়াকে কি বলে? স্যার, এটা তো জেরা। একদম ঠিক। সাক্ষ্য আইনের ১৩৭ ধারা অনুযায়ী যে পক্ষ সাক্ষীকে হাজির করেছে তাদের বিপক্ষ দল যখন তাকে প্রশ্ন করে তখন তাকে জেরা বলা হয়। জেরার সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়, যেমন, আপনি কি স্বীকার করছেন যে আপনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না? এটা হলো সাক্ষীর সত্যতা যাচাই করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাহলে স্যার, জবানবন্দি আর জেরার মধ্যে পার্থক্য কি? জবানবন্দি নেয় সেই পক্ষ যারা সাক্ষীকে ডেকেছে, আর জেরা নেয় বিপক্ষ দল। জবানবন্দিতে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায় না, কিন্তু জেরায় করা যায়। মনে রাখার জন্যে জেরা মানে বিপক্ষ দলের জিজ্ঞাসাবাদ। স্যার, এখন আর কোনো কনফিউশন নেই। তাহলে রিয়া, বলো তো, জেরা সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? স্যার, সাক্ষ্য আইনের ১৩৭ ধারা। অসাধারণ! তোমার মেমোরি পাওয়ার দেখে আমি মুগ্ধ। রিয়া, ধরো একটি বড় অপরাধের ঘটনা ঘটেছে যেখানে একাধিক অপরাধী জড়িত। এদের মধ্যে একজন অপরাধী নিজের অপরাধ স্বীকার করে এবং বাকিদের ধরিয়ে দিতে রাষ্ট্রের পক্ষে সাক্ষী দিতে রাজি হয়। বিনিময়ে সে ক্ষমা পেতে পারে। এই বিশেষ সাক্ষীকে কি বলা হয়? স্যার, এটা কি রাজসাক্ষী? হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি আইনের ৩৩৭, ৩৩৮ ধারা এবং সাক্ষ্য আইনের ১৩৩ ধারা অনুযায়ী যখন একজন অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে এবং অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দেয়, তখন তাকে রাজসাক্ষী বলা হয়।
এটি বড় অপরাধের রহস্য উদ্ঘাটনে খুব কাজে আসে, তবে শুধু নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রেই এই সুযোগ দেওয়া হয়। স্যার, তাহলে রাজসাক্ষী কি সবসময় নির্ভরযোগ্য হয়? না, আদালত সবসময় রাজসাক্ষীর সাক্ষ্য যাচাই করে, কারণ সে নিজের মুক্তির জন্য মিথ্যা বলতে পারে। তবে সাক্ষ্য আইনের ১৩৩ ধারা অনুযায়ী রাজসাক্ষীর সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। মনে রাখার জন্য, রাজসাক্ষী মানে সরকারি সাক্ষী যে নিজের দলের বিরুদ্ধে কথা বলে। স্যার, এবার পুরো ব্যাপারটা পরিষ্কার। তাহলে রিয়া, বলো তো, রাজসাক্ষী সম্পর্কে ফৌজদারি, কার্যবিধি ও সাক্ষ্য আইনের কোন কোন ধারা উল্লেখ আছে? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ৩৩৭, ৩৩৮ ধারা এবং সাক্ষ্য আইনের ১৩৩ ধারা। বাহ, তোমার মেধা তো গোয়েন্দাদের মতো হয়ে গেছে। রিয়া, মনে করো তুমি একজন সাক্ষী হিসেবে আদালতে এসেছ, কিন্তু হঠাৎ করে তুমি তোমার পক্ষের বিরুদ্ধে কথা বলতে শুরু করলে, যা তোমার পক্ষকে বিপদে ফেলছে। তখন তোমার পক্ষই তোমাকে জেরা করতে বাধ্য হল। এই ধরনের সাক্ষীকে কি বলে? স্যার, এটা কি বৈরী সাক্ষী? হ্যাঁ, ঠিক ধরেছ। সাক্ষ্য আইনের ১৫৪ ধারা অনুযায়ী যে সাক্ষী হঠাৎ করে তাকে হাজিরকারী পক্ষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করে, তখন তাকে বৈরী সাক্ষী বলা হয়। এমন পরিস্থিতিতে আদালত সেই পক্ষকে অনুমতি দেয় যাতে তারা নিজের সাক্ষীকেই জেরা করতে পারে। বৈরী সাক্ষীকে অনেক সময় শত্রু সাক্ষীও বলা হয়। স্যার, বৈরী সাক্ষী আর রাজসাক্ষীর মধ্যে তাহলে পার্থক্য কি? খুব ভালো প্রশ্ন। রাজসাক্ষী হল একজন অপরাধী যে নিজের দোষ স্বীকার করে অন্যদের ধরিয়ে দেয়, আর বৈরী সাক্ষী হল সেই ব্যক্তি যে কোনো আসামির নির্দোষিতা প্রমাণ করার জন্য সাক্ষ্য দেয়। সাফাই সাক্ষী সাধারণত অপরাধী নয়। মনে রাখার জন্য, বৈরী সাক্ষী মানে নিজের পক্ষের বিরুদ্ধে যাওয়া সাক্ষী। স্যার, এবার আর কোনো কনফিউশন নেই। তাহলে রিয়া, পড়ো তো, বৈরী সাক্ষী সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারা উল্লেখ আছে? স্যার, সাক্ষ্য আইনের ১৫৪ ধারা। চমৎকার! তুমি তো আইনের জটগুলো খুব সহজেই খুলে ফেলছ। রিয়া, ধরো কোনো ব্যক্তি অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে। এখন সে তার নির্দোষিতা প্রমাণ করতে আদালতে তার নিজের পক্ষের লোকদের হাজির করল, যারা তার পক্ষে কথা বলবে। এই সাক্ষীদের কি বলে? স্যার, এরা হলো সাফাই সাক্ষী। একদম। ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারা অনুযায়ী যখন কোনো আসামি তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তখন সে তার পক্ষে যে প্রমাণ বা সাক্ষী হাজির করে তাকে সাফাই সাক্ষী বলা হয়। এরা আসামিকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করে। যেমন, আসামি যদি বলে আমি ঘটনার সময় অন্য কোথাও ছিলাম, তাহলে তার পক্ষে সেই সাক্ষ্য দেওয়ার জন্য যে ব্যক্তি আসে তিনি সাফাই সাক্ষী। স্যার, তাহলে সাফাই সাক্ষী আর রাজসাক্ষীর মধ্যে তাহলে পার্থক্য কি? রাজসাক্ষী হল একজন অপরাধী যে নিজের দোষ স্বীকার করে অন্যদের ধরিয়ে দেয়, আর সাফাই সাক্ষী হল সেই ব্যক্তি যে কোনো আসামির নির্দোষিতা প্রমাণ করার জন্য সাক্ষ্য দেয়। সাফাই সাক্ষী সাধারণত অপরাধী নয়। মনে রাখার জন্য, সাফাই সাক্ষী মানে আসামির নির্দোষিতা প্রমাণ করার সাক্ষী। স্যার, এখন সব কিছু একদম পরিষ্কার। তাহলে রিয়া, বলো তো, সাফাই সাক্ষী সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারা উল্লেখ আছে? স্যার, ফৌজদারি কার্যবিধি আইনের ৩৪২ ধারা। দারুণ! তোমার এই ধারাবাহিক প্রস্তুতি দেখে আমি সত্যি মুগ্ধ। বাহ রিয়া, তোমার উত্তরগুলো শুনে মনে হচ্ছে তুমি যেন একটা গোয়েন্দা বই পড়েছ। এখন সময় এসেছে তোমার গোয়েন্দা দক্ষতা যাচাই করার। প্রস্তুত তো? এই কুইজগুলো তোমার মাথাকে একটু ঝাঁকিয়ে দেবে। স্যার, আমি প্রস্তুত, তবে প্রশ্নগুলো একটু সহজ হলে ভালো হয়। চিন্তা নেই, সব প্রশ্ন তোমার আলোচিত বিষয় থেকেই হবে। শুরু করছি। প্রশ্ন: কোনো ব্যক্তি যদি কোনো সরকারি সংস্থার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আইনি সহায়তা চায়, তাকে কি বলে, এবং এর সাথে সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ধারা কি? স্যার, এটা হলো রিট। সম্পর্কিত আইন হল বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধি আইনের ৪৯১ ধারা। অসাধারণ! প্রথম গোয়েন্দা পরীক্ষা সফল। প্রশ্ন: একটি মামলার তদন্ত শেষ হলে যে চূড়ান্ত রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হয় তাকে কি বলে? এর সাথে সম্পর্কিত আইনের ধারা ও বিধি কি? স্যার, এটা হলো চার্জশিট। এটি জমা দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি আইনের ১৭৩ ধারা এবং পিআরবি ২৭২ বিধি অনুযায়ী। বাহ! তোমার মেধা তো এভারেস্টের মতো উঁচু। প্রশ্ন: অপরাধ করার পেছনের মানসিক অভিপ্রায়কে কি বলে? এর সাথে সম্পর্কিত পেনাল কোড ও ফৌজদারি কার্যবিধির ধারা কি? স্যার, এটা হলো মেন্স রিয়া।
এর সাথে সম্পর্কিত হল বাংলাদেশ পেনাল কোড 40 ধারা এবং ফৌজদারি কার্যবিধি আইনের 4 ধারা। দুর্দান্ত! তুমি তো সব গোয়েন্দা ধাঁধার উত্তর এক নিমিষেই দিয়ে দিচ্ছ। প্রশ্ন, যে লাশের কোনো পরিচয় পাওয়া যায় না তাকে কি বলে? পুলিশ এই ধরনের লাশ পেলে কোন বিধি মেনে কাজ করে? স্যার, এটি হলো বেওয়ারিশ লাশ। পুলিশ পিআরবি বিধি 313, 314 ইত্যাদি অনুসরণ করে। চমৎকার! তুমি তো দেখছি গোয়েন্দা বিভাগের প্রধান হওয়ার সব যোগ্যতা অর্জন করে ফেলেছ। প্রতি রবিবার সকালে জেলখানায় বন্দীদের চেহারা চেনার জন্য যে প্যারেড অনুষ্ঠিত হয় তার নাম কি? এর সাথে সম্পর্কিত পিআরবি বিধি কি? স্যার, এটি হলো জেল প্যারেড। এর সাথে সম্পর্কিত বিধি হলো পিআরবি 515। সাবাস! তোমার এই নিখুঁত প্রস্তুতি দেখে আমি মুগ্ধ। প্রশ্ন, আদালতে সাক্ষী হাজিরকারী পক্ষ যখন তাকে প্রশ্ন করে তখন তাকে কি বলে? এর সাথে সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কি? স্যার, এটি হলো জবানবন্দি। এর সাথে সম্পর্কিত ধারা হলো সাক্ষ্য আইনের 137 ধারা। একদম ঠিক। তোমার এই ধারাবাহিক প্রস্তুতি দেখে আমি নিশ্চিত তুমি পরীক্ষায় ভালো করবে। প্রশ্ন, একটি মামলার মূল এবং সরাসরি জড়িত বিষয়কে কি বলে? এর সাথে সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কি? স্যার, এটা হলো বিচার্য বিষয়। এর সাথে সম্পর্কিত হলো সাক্ষ্য আইনের 3 ধারা। অসাধারণ! গোয়েন্দারিয়া, তুমি সব রহস্য ভেদ করে ফেলছ। প্রশ্ন, যে সকল ঘটনা সরাসরি বিচার্য নয় কিন্তু বিচার্য বিষয়ে প্রমাণ করতে সাহায্য করে তাকে কি বলে? এর সাথে সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কি? স্যার, এটি হলো প্রাসঙ্গিক বিষয়। এর সাথে সম্পর্কিত ধারা হলো সাক্ষ্য আইনের 3 ধারা। দারুণ! তুমি তো আইনের জটগুলো খুব সহজেই খুলে ফেলছ। প্রশ্ন, বিপক্ষ দল যখন সাক্ষীকে প্রশ্ন করে তখন তাকে কি বলা হয়? এই সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায় কি? স্যার, এটি হলো জেরা, এবং জেরার সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়। এর সাথে সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা হলো 137 ধারা। চমৎকার! তুমি তো সব কুইজের উত্তর এক নিমিষেই দিয়ে দিচ্ছ। প্রশ্ন, একজন অপরাধী নিজের অপরাধ স্বীকার করে এবং অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষে সাক্ষ্য দিলে তাকে কি বলে? এর সাথে সম্পর্কিত ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইনের ধারা কি? স্যার, এটা হলো রাজসাক্ষী। এর সাথে সম্পর্কিত আইন হলো ফৌজদারি কার্যবিধি আইনের 337, 338 ধারা এবং সাক্ষ্য আইনের 133 ধারা। রিয়া, তুমি শুধু আমার ছাত্রই নও, তুমি একজন সত্যিকারের আইনের গোয়েন্দা। তোমার এই প্রস্তুতি দেখে আমি নিশ্চিত তুমি সামনের পরীক্ষায় খুব ভালো করবে। তো শ্রোতাবন্ধুরা, আজ আমাদের আলোচনা থেকে আমরা শিখলাম যে আইন শুধু বইয়ের পাতা নয়, এটি আমাদের জীবনের একটি অংশ। প্রতিটি আইন একটি রহস্যের মতো, আর আমরা হলাম সেই রহস্যের গোয়েন্দা। আজকের আলোচনা যদি উপকারে আসে তাহলে আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন আর পড়তে থাকুন মন দিয়ে, কারণ আইন শুধু পাশ করার জন্য নয়, ন্যায়ের জন্য।